সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলতে পারে না। এর মানে আমি এটা বলছি না যে আমাদের কোনো ভুল হয় না, আমরা কোনো অন্যায় করি না, তা আমি বলবো না। আমরা মানুষ, আমাদের ভুল অবশ্যই হয়। সেই ভুল আপনি ধরিয়ে দেন, আমরা কথা দিচ্ছি এটা সংশোধন করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী অন্যায়ের সাথে আপোষ করার কোনো অতীত ইতিহাস নেই। এই বাংলাদেশ হবে প্রত্যেকটি মানুষের জীবন সম্পদ, বিশেষ করে আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার বাংলাদেশ। আমাদের সমালোচনা করবেন তীব্র কঠোর ভাষায়, আমাদেরকে ছাড় দেবেন না, ধরবেন, ভালো করে ধরবেন। জামাতের এই ব্যক্তি অপরাধী এবং তাকে জামাত অবশ্যই শাস্তি নিশ্চিত করবে, আমি শিওর যদি সে অপরাধী হয়। সাতক্ষীরার এমপি, সাতক্ষীরা ৪ আসনের এমপি জনাব গাজী নজরুল ইসলাম, তাকে জামাত ইসলামী সর্বসম্মত সিদ্ধান্তে বহিষ্কার করেছে। জামাতের নির্বাহী পরিষদ মিটিং করে তাকে বহিষ্কার করেছে। দর্শক, তাকে বহিষ্কার করে জামাত ইসলামী এক বিরল দৃষ্টান্ত স্থাপন করবে। জামাত ইসলামকে ধন্যবাদ দিতে চাই। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, অনুরোধ থাকবে ভিডিওটা দয়া করে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, অবশেষে দল থেকে বহিষ্কার করা হলো জামায়াতের সেই নেতা গাজী নজরুল ইসলামকে। সাতক্ষীরা ৪ আসনের এমপি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াত ইসলামী তাদের দল থেকে বহিষ্কার করেছে এবং তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে এবং তাকে শাস্তির মুখাপেক্ষি করবে বলেও জানা গেছে। জামায়াত ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে এ ধরনের চরিত্রহীন ব্যক্তি এবং নোংরা মানসিকতার মানুষকে কখনোই দলে রাখবে না তারা। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, জামায়াত ইসলামী এর তরফ থেকে বলা হয়েছে, জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে সারা জীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে এই গাজী নজরুল ইসলামকে। ঘটনা সত্য প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে জামায়াত ইসলামী। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, জামায়াত ইসলামের এই পদক্ষেপকে অনেকে সাধুবাদ জানাচ্ছে, অনেকেই বলছে দল থেকে বহিষ্কার করা সারা জীবনের জন্য এটি যুগ উপযোগী সিদ্ধান্ত এবং দলের এবং সংগঠনের সুনাম ধরে রাখার জন্য এই কাজটি অত্যন্ত জরুরি ছিল জামায়াত ইসলামের। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমরা জানার চেষ্টা করব জামায়াতের পক্ষ থেকে কি বলা হলো, কী ধরনের শাস্তি পেতে যাচ্ছে এই গাজী নজরুল ইসলাম। চাকরির প্রলোভন দেখিয়ে একজন মেয়েকে রুমে নিয়ে গিয়ে যে কাজ সে করেছে, সেই আলোচিত ভাইরাল ভিডিও নিয়ে জামায়াতের পক্ষ থেকে কি বলা হলো, জামায়াতের নেতাকর্মীরা কি বললেন, প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী চলুন সেটা দেখি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলতে পারে না। এর মানে আমি এটা বলছি না যে আমাদের কোনো ভুল হয় না, আমরা কোনো অন্যায় করি না, তা আমি বলবো না। আমরা মানুষ, আমাদের ভুল অবশ্যই হয়। সেই ভুল আপনি ধরিয়ে দেন, আমরা কথা দিচ্ছি এটা সংশোধন করবো ইনশাআল্লাহ। জামাত ইসলাম তাদের সাতক্ষীরার এমপির ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে আমরা রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি এবং জামাত ইসলাম বলেছে তারা শুধু বহিষ্কারই না, ওই এমপির ব্যাপারে নির্বাচন কমিশনকে অবহিত করবে এবং জামাত ইসলাম আবারও প্রমাণ করলো যে তারা সত্যিকার অর্থেই একটা আদর্শিক দল। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জামায়াত ইসলামী বাংলাদেশের তথাকথিত যে কালচারাল পলিটিক্যাল যে কালচার রয়েছে সেই কালচারটাকে আসলেই কঠিন করে দিবে এবং বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা নতুন কালচারাল ডাইমেনশনের দিকে যাবে জামায়াত ইসলামের নেতৃত্বে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এর পরে বাংলাদেশে সেটা জামায়াত ইসলামী হোক, বিএনপি হোক বা অন্য কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে থেকে এই ধরনের কোনো অকারেন্স আমরা দেখব না। বাংলাদেশ সত্যিকার অর্থেই নারী এবং অন্যান্য সবার জন্য নিরাপদ একটা বাংলাদেশ হবে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি নিজে জামাতকে এই জন্য প্রশংসা করি, জামাতকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি জামাতের এই উদাহরণ অন্যান্য দলগুলি অনুসরণ করবে। আমাদের এখানে কিন্তু উদাহরণ নাই, আপনি এখন বহু দেখাতে পারবেন না যে আমাদের দেশে কোনো এমপিকে তার দল নৈতিক স্খলনের কারণে বহিষ্কার করছে, ইতিহাস নাই। জামাতের অনেক নেতার সঙ্গে কিন্তু আমরা টকশো করি, আপনি দেখবেন আজকে আমার তো মনে হয় জামাতের লিডার গতকালকে কোথাও যায়টাই নেই, আজকে হয়তো আসতে চাইবে না, কারণ কি ওদের তো মাথাটা হেট হয়ে গেছে। একটা লোকের জন্য, কিন্তু একটা লোকের দুষ্ট কর্মের জন্য পুরা দেশে তার দলকে সে কিন্তু তারা যত ব্যবস্থা নেই, তারা যে ব্যবস্থা নিয়েছে আমি খুবই এই দলের উপরে হ্যাপি। যেটা আলাউদ্দিন বলেন ওটা আমি ওর সঙ্গে আমি একমত যে আপাতত স্থগিত করে পরে আপনার ইনকোয়ারি করে সিদ্ধান্ত নিতে পারতেন। আপনি যখন 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত দিয়ে দেন তখন হয় আপনার কাছে অকাট্য প্রমাণ আছে, সেটা কি তাহলে আমি বুঝি না এত দ্রুত কেমনে হয় অকাট্য প্রমাণ। তারপরেও ঠিক আছে দিচ্ছেন, আমি হ্যাপি মানে কি দলের স্বার্থেটাকে আপনি বলে দিয়ে দিয়েছেন, এটা আমি মনে করি খুব ভালো করছেন, কারণ এই দলটা তো আরো অনেক দূর যেতে চায়। আমি নিজে জামাতকে এই জন্য প্রশংসা করি, জামাতকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি জামাতের এই উদাহরণ
অন্যান্য দলগুলি অনুসরণ করবে। আমাদের এখানে কিন্তু উদাহরণ নাই, আপনি এখন পর্যন্ত দেখাতে পারবেন না যে আমাদের দেশে কোনো এমপিকে তার দল নৈতিক স্খলনের কারণে বহিষ্কার করছে, ইতিহাস নাই। আমার কাছে মনে আছে আওয়ামী লীগের একজন এমপি ময়মনসিংহের এমপি, আমার এলাকার ময়মনসিংহ, খুব সম্ভবত গরুপুরের একজন এমপি, তার একটা ভিডিও ছড়িয়েছিল, এর চেয়ে ভয়ঙ্কর ভিডিও ছিল। সেটা দেখার পরও তার দল কোনো অ্যাকশনই নেয় নাই। এবং এই অ্যাকশন না নিলে কি হয় জানেন, মানুষ মনে করে এই দলটা বোধহয় এরকম, এই দলটা বোধহয় এরকম, হয়তো তার ওরকমই ছিল। তো এখন এখানে জামাত যেটা দ্রুত, জামাতের তো একটা স্লোগান আছে, তারা সৎ লোকের শাসনের কথা বলে তো তো তারা যে সৎ লোকের শাসন চায় আসলে। এবং দেখেন গত নির্বাচন আগে জামাত কিন্তু একটা কথা, একটা স্লোগান ছিল ইলেকশন আগে, সেটা কি বলছিল যে আওয়ামী লীগ দেখছেন, বিএনপি দেখছেন, এবার জামাতকে দেখেন। এটা তারা কেন বলছিল? তাদের সে আত্মবিশ্বাসটা ছিল যে আমরা খুব ভালো। মনে করেন এক সময় 2001 সালে যে আপনার জোটের সরকার ছিল, সেখানে কিন্তু জামাতের দুজন এমপি ছিল বিএনপির সঙ্গে, এই দুজন মন্ত্রী ছিল। সেই দুই মন্ত্রীর বিরুদ্ধে 111-এর সময় যে মামলাগুলি হয়েছিল বিভিন্ন সময়, এই দুই এমপির বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতি মামলা হয় নাই। এটা কিন্তু জামাত বেশ ফলো করে বলে, এখন আমাদের দুজন এমপি ছিল, তার কোনো দুর্নীতি নাই। বাংলাদেশ জামাতে ইসলামী অন্যায়ের সাথে আপোষ করার কোনো অতীত ইতিহাস নেই। এই বাংলাদেশ হবে প্রত্যেকটি মানুষের জীবন সম্পদ, বিশেষ করে আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার বাংলাদেশ। আমাদের সমালোচনা করবেন তীব্র কঠোর ভাষায়, কিন্তু সেটা হবে জাতির স্বার্থ। আমাদেরকে ছাড় দেবেন না, ধরবেন, ভালো করে ধরবেন, এমনকি হাতে সাই দিয়েও ধরবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ধরাটা যেন ন্যায়সঙ্গত, এইটুকুই শুধু আমাদের অনুরোধ। প্রিয় দেশবাসী, আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। এটি একটি গতিশীল জাতির পরিচয় কখনো বহন করে না। আমরা আমাদের প্রিয় জাতিকে বিভক্ত দেখতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। আমরা এটাও চাই না যে আমাদের জাতির উপর বাইরে থেকে কেউ এসে খবরদারি করুক, দাদাগিরি করুক, এইটা আমরা বরদাস্ত করব না। 54 বছর আমাদের ভাগ্য চূড়াবালিতে হারিয়ে গিয়েছিল। জনগণের ভাগ্যকে কুলে নিয়ে, বুকে নিয়ে আমরা সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যেতে চাই। আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি, বিভক্তি নয় ঐক্য, হিংসা নয় ভালোবাসা, দুর্নীতি নয় স্বচ্ছতা এবং দায়বদ্ধতা, অবিচার নয় সকলের জন্য সুবিচার, বেকারত্ব নয় হাতে হাতে কাজ। এই নিয়ে আমরা প্রিয় জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা আমাদের জাতির প্রতি গভীর আস্থা রাখি। জাতি, এই পুর খাওয়া জাতি, 54 বছর তারা বিভিন্ন শাসন দেখেছে। এখন জাতি মুখিয়ে আছে নতুন একটি বাংলাদেশ দেখার জন্য। অতীতের যত ময়লা আবর্জনা শাসন ব্যবস্থায় ছিল, পুরানা সেই কাসন দিয়ে জাতি আর দেখতে চায় না। এগুলাকে পায়ের তলায় ফেলে দু পায়ে মাড়িয়ে সামনের দিকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। এ পথে অতীতেও জনগণের প্রত্যাশাকে কোনো কিছু দিয়েই চাপা দেওয়া সম্ভব হয়নি। আগামীতেও গড়ে বাইরে যেখানে যে ষড়যন্ত্র করা হবে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করেই ইনশাআল্লাহ প্রিয় জাতি তাদের মঞ্জিলে মাকসুদে পৌঁছে যাবে। সারা বাংলাদেশে জামাত, শিবির, ইসলামপন্থী সচেতন সবাইকে আহ্বান জানাবো, এই খবর ব্যাপকভাবে শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জামাত নেতা, সাতক্ষীরার এমপি, সাতক্ষীরা 4 আসনের এমপি জনাব গাজী নজরুল ইসলাম, আমি অলরেডি বলে ফেলেছি সাবেক, দ্যাট মিনস তাকে জামাত ইসলামী সর্বসম্মত সিদ্ধান্তে বহিষ্কার করেছে। জামাতের নির্বাহী পরিষদ মিটিং করে তাকে বহিষ্কার করেছে। এই খবর মুহূর্তের মধ্যে গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে, চারদিকে তোলপাড়। দর্শক, তাকে বহিষ্কার করে জামাত ইসলামী এক বিরল দৃষ্টান্ত স্থাপন করবে। জামাত ইসলামী কোন অন্যায়কে প্রশ্রয় দেয় না, তার প্রমাণ এটা। জামাতের ইতিহাসে দিস ইজ ফর দি ফার্স্ট টাইম, এবং শুধু জামাতের ইতিহাসে না, 1973 সাল থেকে 2026 সাল পর্যন্ত সোফার বিরোধী দলের এমপিকে সাধারণত বহিষ্কার করার নজির আমি খুঁজে পাইনি। সরকারি দলের এমপিকে তার দল বহিষ্কার করেছে, এরকম নজির আছে, কিন্তু বিরোধী দলের এমপিকে সাধারণত বহিষ্কার করা হয় না। সরকারি দলে থাকতে অনেক নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে বহিষ্কার হয়, কিন্তু জামাত বিরোধী দলে থেকেও তার এমপিকে বহিষ্কার করেছে। দর্শক, এখন অনেক প্রশ্ন আসে যে তিনি দল থেকে বহিষ্কার হলেন, এর মানে তার রোকন পদ বাতিল,
তার একদম প্রাথমিক সদস্য পদ নাই। এখন যে প্রশ্নটা জোরালো ভাবে আছে যে গাজী নজরুল ইসলাম বহিষ্কার হয়েছেন কিন্তু তার এমপি পদ আছে না, এমপি পদ কিন্তু যায়নি, এটা অন্য আলোচনা। দল যদি কাউকে বহিষ্কার করে তাহলে সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী তার এমপি পদ যায় না। কোনো ব্যক্তি পদত্যাগ করলে তার এমপি পদ চলে যায়, ফ্লোর ক্রসিং হয়, কিন্তু দল বহিষ্কার করলে এমপি পদ যায় না। তার মানে গাজী নজরুল ইসলাম এমপি পদে আছেন, তবে এটা কি হবে, এটা নিয়ে ইসিতে শুনানি হবে এবং জামাত ইসলামের কাছে মতামত জানতে চাইবে, নির্বাচন কমিশন চিঠি দিয়ে ডাকবে। তো জামাত তখন যদি বলে যে না, একে আমরা এমপি হিসেবে রাখতে চাই না, তিনি যদি নিজে পদত্যাগ করেন তাহলে ভেরি গুড, আমি সে আহ্বানে জানাবো দল থেকে বহিষ্কার হয়েছেন কিন্তু আপনার এমপি পদ আছে, আপনি এখান থেকে পদত্যাগ করেন। তো দর্শক, বাংলাদেশের ইতিহাসে রানিং এমপি কে দল থেকে বহিষ্কারের নজির খুব কম পাওয়া যায়। যেহেতু এটা একটা বিরল দৃষ্টান্ত, ইতিহাসে আরো কি আছে আপনাদের জানা দরকার। দর্শক, কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, যিনি এখন জামাত জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা, এলডিপির চেয়ারম্যান, তিনি কিন্তু 2006 সালে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন রানিং এমপি এবং মন্ত্রী থাকা অবস্থায়। এছাড়া আমাদের গামছা কাদের, বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনি 1999 সালে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন রানিং এমপি থাকা অবস্থায়। এখন এখানে আরো একটা প্রশ্ন, রানিং এমপিরা যারা বহিষ্কার হয় তারা ভবিষ্যতে আরো বড় কিছু করে, যেমন এলডিপি থেকে, মানে কর্নেল অলি বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে তিনি এখন এলডিপি করছেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ থেকে 1999 সালে বহিষ্কৃত হয়ে তিনি এখন গামছা পার্টি করছেন, কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেছেন। সুলতান মোহাম্মদ মনসুর রিসেন্ট এক্সাম্পল, তিনি 2018 সালে নির্বাচনে নির্বাচিত হন, শপথ নেওয়ার কারণে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে। মোকাব্বির খান, যিনি গণফোরামের নেতা ছিলেন, তিনিও 2018 সালে গণফোরামের সিদ্ধান্ত অমান্য করে এমপি হিসেবে শপথ নেন, যার ফলে তিনি বহিষ্কৃত হন। এমপি হওয়ার পর দল বহিষ্কার করার এরকম ঘটনা আছে, তবে এটাই প্রেসিডেন্স, এটাই আইনের ব্যাখ্যা, বাংলাদেশের নজির এটা, যে দল বহিষ্কার করলে তার এমপি পদ যায় না। দ্যাট মিনস গাজী নজরুল ইসলামের এমপি পদ আছে। মাহমুদুর রহমান মান্না, তিনিও কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় বহিষ্কৃত হয়েছেন, যদিও তিনি তখন এমপি ছিলেন না। এই জাস্ট কয়েকটা এক্সাম্পল পাওয়া যায়। 5 জন এমপি, 4 জন। আর এই 6ষ্ঠতম গাজী নজরুল ইসলাম, যাকে জামাত বহিষ্কার করে। জামাতের ইতিহাসে এবং জাতীয় পার্টির ইতিহাসে তাদের রানিং এমপি কে বহিষ্কারের কোনো ইতিহাস নাই। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। যেহেতু জামাতের ইতিহাসে ফার্স্ট টাইম, এই জন্য এটাকে বিরল দৃষ্টান্ত বলতে হবে এবং সমস্ত সমালোচনার অবসান ঘটেছে বলতে হবে। কারণ জামাত ইসলামীতে একটা ব্যতিক্রমী এই ঘটনা ঘটেছে, যেটা অন্যান্য দলে হর হামেশা পানি পান্তার মতো ঘটে। জামাত তার রানিং এমপি কেও ছাড় দিল না, এবং আমি বিশ্বাস করি এবং মোটামুটি জানতে পেরেছি এমপি পদ কিভাবে বাতিল হয়। মানে ইসি চিঠি দিয়ে জামাতকে যখন শুনানির জন্য রাখবে, তখন সেখানে যে জামাত তার এমপি পদ বাতিল চাইবে, তবে এখানে বিএনপি রাজনীতি করতে চাইবে। এমপি পদ বাতিল হলে যিনি সেকেন্ড হয়েছিলেন বিএনপি, তাকে এমপি হিসেবে চাইবে না, এখানে বাই ইলেকশন হবে। এই জন্য পদত্যাগ করলে বিষয়টা আরো সুন্দর হয়, বিএনপি সুযোগ পায় না। তো দর্শক, এখানে জামাত বহিষ্কার করেছে, এর মাধ্যমে আরো একটা বিষয় দিবালোকে স্পষ্ট হলো যে এই যে দ্বিতীয় বিয়ের গল্প যারা ছড়িয়েছিলেন, যেটা আমরা স্পষ্ট বলেছি, যে একটা পর্যায়ে বলেছি যে দ্বিতীয় বিয়েটি না, আসলে তিনি ওই গরিব একটা মেয়েকে তিনি চাকরি চেয়েছেন। নিঃসন্দেহে গরিব না হলে তার এসএসসি পাস করার পর চাকরি চায় না, তো কম বয়সে, তাও আবার মেয়ে, যে চাকরি দেওয়ার সুপারিশ করার সুযোগ নিয়ে তিনি কিছু একটা করেছিলেন। তো পরে ধরা খাওয়ার পরে তিনি বিয়ের নাটক সাজিয়েছেন। এই যে তার প্রথম স্ত্রী বিয়ের দাবি করেছেন, যেটা আমাদের সম্মতিতে বিয়ে হয়েছে, এবং শ্বশুর বলেছেন, অমুক তমুক বলেছেন, এগুলো যে সব ভুয়া, এটা প্রমাণিত হয়েছে। কারণ দ্বিতীয় স্ত্রী যদি হয়ে থাকতো বৈধ, এবং এই যে কাগজপত্র কামিন টামিন যা দেখিয়েছে, এগুলো ভুয়া, এটা পরে তৈরি করা হয়েছে। বিবাহিত স্ত্রী ছিল, এটা ভয়াবহ রকমের অপরাধ ছিল। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে বহিষ্কারের মাধ্যমে এটা প্রমাণিত হয়। জামাতের প্রেস রিলিজে এটা উল্লেখ আছে যে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এখানে দ্বিতীয় বিয়ে, এটা তার অভিযোগ না, অভিযোগ হচ্ছে তিনি বিয়ে ছাড়া অবৈধ সম্পর্ক করেছে, তো এটা প্রমাণিত হয়েছে। তো দর্শক, জামাত ইসলামের প্রেস লিস্ট একটু আপনাদেরকে শোনাই। আজ বিকেল 4টায় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সম্প্রতি সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়া প্রকাশিত বিষয় সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্থলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের 62 নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। মানে একদম রোকন পদ, প্রাথমিক সদস্য পদ সব 62 ধারায় একদম পুরো দল থেকে বহিষ্কার। একই সাথে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে
অনতি বিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। এখন নির্বাচন কমিশনকে অবহিত করার অর্থ হচ্ছে যে তার এমপি পদ যেন বাতিল ঘোষণা করে। তো দর্শক, তবে স্বাভাবিকভাবে এমপি পদ কিন্তু বাতিল হয়ে যায়। জামায়াতের সিদ্ধান্তে তাও শুনানিতে ডাকবে। তো দর্শক, জামাতকে ধন্যবাদ, এবং এটা আমাদের অ্যাক্টিভিজমের জনগণের সমালোচনার একটা সুফল। নইলে জনগণ এভাবে চাপ প্রয়োগ না করলে, তীব্র সমালোচনা না হলে এ ধরনের কেসের বিচার অন্যভাবে হতে পারত। কারণ এই ধরনের অনেক ঘটনায় বিয়ে পড়িয়ে দেওয়ার মাধ্যমে সমাধান হয়। এটা বাংলাদেশে এরকম এক্সাম্পল আছে। এজন্য এই একটা ঘটনা যেহেতু পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে, পুরো জামাত শিবিরকে বিব্রত করেছে এবং নাড়িয়ে দিয়েছে, এটার উপর ভিত্তি করে জামাতের মধ্যে একটা বিরাট আকারে শুদ্ধি অভিযান পরিচালনা দেখতে চাই। এবং আমি একটা পরামর্শ দিচ্ছি এবং লিখিতভাবে কেন্দ্রীয় জামাতকে দিব, জামাত ইসলামের যত অঞ্চল পরিচালক আছে সবগুলোকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ বলতে ইন্টারচেঞ্জ করতে হবে। উত্তর অঞ্চলের অঞ্চল পরিচালককে দক্ষিণ অঞ্চলে পাঠাতে হবে, দক্ষিণ অঞ্চলে যিনি তাকে উত্তর অঞ্চলে পাঠাতে হবে। মাওলানা আব্দুল হালিমকে আনতে হবে বরিশালে, বরিশাল যিনি তাকে পাঠাতে হবে সিলেট। এটা আমি উদাহরণ দিলাম। নইলে এদেরকে ঘিরে একটা বিরাট সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেট বিভিন্ন অপরাধ ধামাচাপা দেয়, বিভিন্ন আর্থিক অনিয়ম তারা গোপন রাখে, এবং নামকাওয়াস্তে সতর্ক করা বা অনেক ক্ষেত্রে ভাগ নেওয়ার অভিযোগ আছে। অতএব এই শুদ্ধি অভিযান আমরা এখন দেখতে চাই। জামাতের এই ব্যক্তি অপরাধী এবং তাকে জামাত অবশ্যই শাস্তি নিশ্চিত করবে, আমি শিওর, যদি সে অপরাধী হয়। জামাতের প্রতিনিধি হিসেবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আজকের এই ঘটনাটা কেন হলো, আমি মনে করি এই ঘটনাটার প্রেক্ষাপটটা সম্পর্কে আমাদের সবার আগে জানতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যক্তির অপরাধকে আমি আড়াল করার কোনো পক্ষপাতী না। সে যদি অপরাধ করে থাকে, সেটা যদি সত্যিকার অর্থেই প্রমাণ হয়, তাহলে জামাত ইসলামী একমাত্র সংগঠন যারা সর্বাগ্রে এটা সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে। এটা আমি আপনাকে আজকের কমিটমেন্ট এখানেও দিয়ে গেলাম, এবং তাদের পেজে আমি এই ইনফরমেশন ইতিমধ্যেই পেয়েছি যে তারা সত্যতা যাচাইয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তারাও কিছুটা কনফিউজড যে কি ঘটনা ঘটেছে। পত্রপত্রিকা একরকম আসতেছে, ভিডিও একরকম দেখতেছে, কিন্তু আমি যতটুকু দেখতে পেয়েছি পত্রিকার একটা ইনফরমেশন থেকে, দৈনিক ইত্তেফাকের আজকের, তারা এই ফুটেজটা আপনি দেখতে পাবেন যে যেটা বলা হচ্ছে যে 23 সালের, আবার বলা হচ্ছে যে রিসেন্টলি 26-এর, এই 23-এর ভিডিও এবং 26-এর ভিডিও তারা ড্রেস কোড, বেডশিট, রুম, লোকেশন, পার্লামেন্টের কার্ড হিসাবে তারা শনাক্ত করে বুঝিয়েছেন যে এটা মূলত নির্বাচনের পরবর্তী ভিডিওটাই 2-3টা অংশে হয়তো তারা ছেড়েছে। কখনো কোনো গ্রুপ রুমে ঢুকেছে ওই অবস্থার ভিডিও, কখনো হয়তো ভিতরেরটা, যেটাই হোক না কেন, হোয়াট এভার। আমরা জানি না যে আসলে তাদের ওই রুমে যাওয়ার পিছনের কারণটা কি ছিল, বিবাহ বহির্ভূতভাবে গিয়েছেন না বিবাহ পরবর্তী সময়ে গিয়েছেন। কিন্তু যেটা মিডিয়ার সামনে স্টেটমেন্ট দেখেছি, সেখানে দুইজন স্ত্রী আলাদা আলাদা বক্তব্য দিয়ে বলেছেন যে আমি তার দ্বিতীয় স্ত্রী, আর প্রথম স্ত্রীও বলেছেন আমি তার প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী সম্পর্কে সে অবগত। এবং হাজবেন্ড সে নিজে আবার বলছেন, প্লাস যে মেয়ের বাবা যিনি শ্বশুর এই এমপি সাহেবের, তিনিও আবার বলেছেন যে আমার মেয়ের সাথে তার বিবাহ হয়েছে। তার মানে যদি এটা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে, আইন কানুনের জায়গা থেকে, এটা যদি দ্বিতীয় বিবাহ অ্যাকর্ডিং টু ল সঠিক হয়ে থাকে, সেটা নিয়ে আমার আপনার কারো মন্তব্য করার কোনো সুযোগ নেই। তারপরেও একটা মন্তব্যের সুযোগ আছে। আপনার জন্য যে ড্রেসটা মানানসই, আমার জন্য সেটা অনেক জায়গায় মানানসই না। আমার জন্য যেটা সুন্দর, আবার ওনার জন্য সেটা সুন্দর নাও হতে পারে। বয়স, রাজনীতির প্রেক্ষাপট, তার দল, এই সব কিছু বিবেচনা করে যখন মানুষ না চলে, তখন তাকে এ ধরনের সমস্যা করতেই হবে। তবে এটা নিশ্চিত যে বাংলাদেশ জামাত ইসলামী কখনোই এই ধরনের কোনো আমি ফজলকে একটা প্রশ্ন করি যে বাংলাদেশ জামাত ইসলামী হয়তো ব্যবস্থা নেবে, কিন্তু উনি একজন সংসদ সদস্য, উনি তো আসলে যখন মনোনয়ন দাখিল করেছেন তখন তো তথ্য দিয়েছেন, এই স্ত্রীর সম্পদের কোনো তথ্য তিনি তখন দিয়েছিলেন কিনা, আবার এটি পরবর্তীতে বিবাহ হলো তো তার একটি সুনির্দিষ্ট। আমি সেজন্য বলছি, যদি ইত্তেফাকের রিপোর্টটা সত্য হয়, আমি কিন্তু নিজে ওখানে উপস্থিত নাই, আমার কাছে এমন কোনো যন্ত্র নাই যা দিয়ে সবার সবকিছু দেখা। আপনি তো জামাতের একজন আমি সেই জায়গা থেকে বলছি, আপনারা জানতেন না তার দ্বিতীয় স্ত্রী আছে। ইত্তেফাক থেকে যদি কথাটা সত্য হয় যে পার্লামেন্ট ইলেকশনের পরে এই স্ত্রী তার হয়েছে, বা এই জায়গাটার ঘটনা আগে মানে এই সময় হয়েছে, তাহলে বিবাহ তো তার হয়েছে পার্লামেন্ট ইলেকশনের পরে। তো পার্লামেন্ট ইলেকশনের পরে যদি কারো বিবাহ হয়ে থাকে, সেটা তার স্বাভাবিকভাবেই তার ওইখানে তথ্যের ভিতরে থাকার কোনো যুক্তিকতা নেই। আবার আরো কিছু জিনিস আমি দেখেছি, যেমন বায়োডাটা। আমাদের অনেকেই বায়োডাটা আপডেট করেন, যেমন বিবাহের 5 দিন পরে একটা বায়োডাটা সংগ্রহ করা হয়েছে, ওখানেও স্টিল মেয়েটার লেখা আনম্যারিড হয়তো, সবাই ওটাকে প্রচার করছে আনম্যারিড কেন। আরে বায়োডাটা তো আমাদের দেশে 2 বছর পরেও অনেকে আপডেট করে না। আমার স্ত্রীর উদাহরণ দিয়ে বলছি, আমি তখন মালয়েশিয়াতে, আমরা এখান থেকে বিবাহ করেছি, আমি তাকে নিয়ে মালয়েশিয়াতে যাচ্ছি, কনফার্ম হচ্ছে, কিন্তু তার পাসপোর্ট, আগের পাসপোর্টে তো আনম্যারিড লেখা। এখন সেই অবস্থায় তাকে তো বিদেশে নিতে হবে, তখন সে কিভাবে যাবে? এখন ফ্লাই করতে গেলে অনেক সময় আপনার ডাটা কানেকশন সবকিছুতেই থাকতে পারে। আমি এটাকে তাকে কোনো অবস্থাতেই আমি পক্ষপাতী করে তার পক্ষে কোনো ধরনের সাপোর্ট এখানে আসে। আমি যেটা যেতে চাই সেটা হচ্ছে যে জানা উচিত যে এই লোকের অপরাধের আসলে লেভেলটা কোথায়। যদি তার অপরাধের লেভেলটা এমন হয় যে একজন সংসদ সদস্য কর্তৃক হওয়া উচিত নয়, তাহলে তার জন্য যে শাস্তি হবে সেটা বিএনপির একজন পার্লামেন্টারি করলে তার জন্য সেটা হবে, সেটা সাবেক ফ্যাসিস্টের কোনো আমলে কিছু হলেও সেটা হবে। তবে বাংলাদেশে এটাও দেখেছি, ধরেন মামুনুল হক সাহেবের কেচ্ছা
শেখ হাসিনার মুখ থেকে পর্যন্ত সংসদে বর্ণনা হয়েছে। যদিও আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই, এবার সংসদে কোনো একজন এমপি কথা প্রসঙ্গে তুলতে গিয়েছিলেন, ওই সময় ওই সাবজেক্টটা স্টপ করে দিয়েছেন। তো এই যে জায়গাটা আপনার নষ্ট করা, আমি সবচেয়ে অসীমের প্রতি কৃতজ্ঞতা জানি। আমাদের পার্সোনাল লাইফের একটা গ্যারান্টি এবং আইন থাকা দরকার। সে জামাত, হ্যাঁ সেটা জামাত হোক এবং বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, এটা বিষয় না। আপনি দেখেন, যদি ধরে নেন জামাতের এই ব্যক্তি অপরাধী এবং তাকে জামাত অবশ্যই শাস্তি নিশ্চিত করবে, আমি শিওর যদি সে অপরাধী হয়। তবে এটাও বলছি, যদি অপরাধটা তার জন্য হয়, ব্যক্তি ওই ব্যক্তির জন্য যে আইন, আমার জন্য সেই আইন এক কিনা, একজন নায়ক নায়িকা কিংবা শিল্পীর জন্য এক কিনা। কিন্তু যদি আমরা মিডিয়াটাকে অতিরিক্ত উচ্ছ্বাসিত কখনো দেখি, কোনো দাড়িওয়ালা কিংবা টুপিওয়ালার জন্য একরকম, আর একই জায়গায় কোনো একজন নায়ক নায়িকা বাসার ভিতরে বাচ্চা কাচ্চাও হয়ে যাচ্ছে হয়তোবা, আমরা জানি না ডকুমেন্টস কোথায়, বিয়ে কোথায়, সার্টিফিকেট কোথায়, সে নিয়ে মিডিয়ায় কিছু আসলে লাড়াচাড়া আছে কিনা। তারপরেও বলছি কেন, ওই যে টুপির কারণে, দাড়ির কারণে তাকে সতর্ক থাকতে হবে, যেমন রাজনীতিবিদ হিসেবে আমাকে যেমন সতর্ক থাকতে হবে, ওনাকেও থাকতে হবে, এটা সত্য। কিন্তু আইনের ভাষায় কিন্তু আমার এটা কিন্তু কোনোভাবে ফাঁক দেওয়ার সুযোগ। সাতক্ষীরা থেকে ঢাকা গত 2 দিন ধরে পুরো ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করা সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের ভাইরাল সিসিটিভি ফুটেজ কাণ্ড এখন এক নাটকীয় এবং মহা বিস্ফোরক মোড় নিয়েছে। গত সোমবার রাতে এক নারীর সঙ্গে তার গোপন ঘরের ফুটেজ ছড়িয়ে পড়ার পর প্রাথমিকভাবে বিষয়টিকে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কাটানো ব্যক্তিগত মুহূর্ত এবং 10 লাখ টাকা চাঁদা না পেয়ে কুচক্রী ড্রাইভারের ফাঁদে ফেলার ঘটনা হিসেবে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ব্যাখ্যার চেষ্টা করলেও সত্য এখন সম্পূর্ণ উদ্ঘাটিত। আমার দেশ পত্রিকার সর্বশেষ অনুসন্ধানী প্রতিবেদনে এক চাঞ্চল্যকর সত্য সামনে এসেছে, যা এই ঘটনাকে সম্পূর্ণ বিপরীতমুখী এক গভীর নৈতিক এবং আইনি সংকটে দাঁড় করিয়ে দিয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত রাতে ভিডিওটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ার পরই তড়িঘড়ি করে এক কাজীকে দিয়ে কাবিননামা লেখানোর ব্যবস্থা করা হয়। শুধু তাই নয়, আইনি ফাঁকফোকর ঢাকতে সেই কাবিনের কাগজে ব্যাক ডেটে 17 জুলাইয়ের তারিখ বসাতে বলা হয় এবং পরের দিন মঙ্গলবার সেখানে সংশ্লিষ্টদের স্বাক্ষর নেওয়া হয়। অর্থাৎ যে রাতে ভিডিওটি ধারণ করা হয়েছিল বা ফুটেজে যে ঘরের দৃশ্য সামনে এসেছে, আইনত এবং দাপ্তরিকভাবে সেই নারী তখন পর্যন্ত গাজী নজরুল ইসলামের বিবাহিত স্ত্রী ছিলেন না। ঘটনা প্রকাশ্যে আসার পর তড়িঘড়ি করে পেছনের তারিখে কাবিন করানোর এই ঘটনা প্রমাণ করে যে শুরুতে আগে থেকেই কাবিন ছাড়া বিয়ে হয়েছিল বলে যে সাফাই গাওয়ার অপচেষ্টা চালানো হয়েছিল তা পুরোপুরি অসত্য, প্রতারণামূলক এবং আইনগতভাবে জালিয়াতি। সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের এই ঘটনার পর্যবেক্ষণ শেষ হলে দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি দিয়েছে তা এখন দলটির সাধারণ নেতাকর্মী সমর্থকদের চরম ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। জামায়াতে ইসলামীর সাধারণ কর্মীদের কাছে কোন নেতার এই ধরনের নৈতিক স্থলন বা বিভ্রান্তিকর অপরাধ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। সাধারণ কর্মী এবং ইসলাম মনস্ক জনগণের ভাষ্য একদম পরিষ্কার, কাবিন ছাড়া কোনো অনাত্মীয় নারীর সাথে গোপন কক্ষে সময় কাটানো কিংবা পরে কাবিনের জালিয়াতি করা পুরোপুরি ইসলাম বিরোধী কর্মকাণ্ড। যে নেতা নিজেই ইসলাম বিরোধী কাজে লিপ্ত হন এবং সত্য গোপন করে দলকে বিভ্রান্ত করেন, তাকে ইসলামী আন্দোলনের নেতা হিসেবে মান্য করার কোনো প্রশ্নই ওঠে না। তারা বলছেন, একটি কথা মনে রাখতে হবে, জামায়াতে ইসলামী শুধু একটি ইসলামী দলই নয়, এটি একটি রাজনৈতিক দল। সাধারণ মানুষ তাদেরকে বিশ্বাস করে, ভরসা করে এগুলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবদের মতো শহীদ নেতাদের অবদান। মাথা নত না করা মীর কাশেম আলী মিন্টু, শহীদ আব্দুল কাদের মোল্লা, গোলাম আজম কামারুজ্জামানদের অবদান। আজ সাতক্ষীরার এমপি জামায়াতে ইসলামীর যে সামগ্রিক চরিত্র হনন করলেন, তার জন্য তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত এবং সাংগঠনিকভাবে কঠোর শাস্তির আওতায় আনা উচিত। এদিকে এই বিতর্ক ধামাচাপা দিতে গাজী নজরুল ইসলামের কোনো সমর্থক যখন বিএনপির কিছু নেতার অতীতের স্ক্যান্ডাল বা ভাইরাল ভিডিওর প্রসঙ্গ টেনে এনে পাল্টা আক্রমণ বা তুলনা করার চেষ্টা করছেন, তখন জামায়াতের নিজস্ব আদর্শিক কর্মীরাই একে চরম হাস্যকর এবং দেউলিয়া চেষ্টা বলে প্রত্যাখ্যান করেছেন। কারণ সাধারণ কর্মীদের মতে অন্যান্য রাজনৈতিক দল কিংবা বিএনপির নেতারা কোনো অনৈতিকতায় জড়ালো কিনা তা জামায়াতের আদর্শিক মানদণ্ড হতে পারে না, তা জামায়াতের আদর্শের সাথে যায় না। কারণ তারা কেবল রাজনীতি করে, রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে না। কিন্তু জামায়াতে ইসলামীর রাজনীতি এবং তার কর্মীদের শক্তির একমাত্র মূল ভিত্তিই হলো ইসলাম এবং উচ্চ নৈতিকতা। নেতা যত বড়ই হোক না কেন, যতক্ষণ তিনি খাঁটি ইসলামী এবং নৈতিক মানদণ্ডে থাকবেন ততক্ষণই তিনি নেতা। কিন্তু দলীয় নেতা যদি সেই নীতি নৈতিকতা এবং ইসলামী সীমা থেকে বিচ্যুত হন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার শিক্ষাই কর্মীদের মনে গভীরভাবে গেঁথে গিয়েছে।
এখন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজপথে এমপি গাজী নজরুল ইসলামকে সামনে পেলে ধাওয়া দিতে পারেন কিংবা গণপিটুনির মতো চরম অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে বসতে পারেন বলে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়েছে। নিজের দলের কর্মী এবং সাধারণ মানুষের হাতে একজন সংসদ সদস্য ধাওয়া খাচ্ছেন বা লাঞ্ছিত হচ্ছেন, এটি দলের জন্য চরম অপমানজনক এবং লজ্জাজনক দৃশ্য তৈরি করবে। আর তাই এমন কোনো অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত অরাজকতা ঘটার আগেই জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের উচিত অবিলম্বে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা। তবে ঠিক এই জায়গাতেই এখন সবচেয়ে বড় আইনি, সাংবিধানিক এবং রাজনৈতিক প্রশ্নটি সামনে এসে দাঁড়িয়েছে। জামায়াত যদি গাজী নজরুল ইসলামকে দল থেকে চূড়ান্ত বহিষ্কারও করে, তবে কি তার সংসদ সদস্য অর্থাৎ এমপি পদ বাতিল হয়ে যাবে? সাংবিধানিক এবং আইনি হিসাবটি কিন্তু বেশ জটিল এবং পরিষ্কার। বাংলাদেশের জাতীয় সংসদের ইতিহাস ঘাটলে দেখা যায়, দলীয় বহিষ্কারের কারণে কোনো সংসদ সদস্যের আসন সরাসরি শূন্য হয়ে যাওয়ার নজির আজ পর্যন্ত তৈরি হয়নি। কারণ বাংলাদেশের সংবিধানে দল থেকে কাউকে বের করে দিলেই তার আসন শূন্য হবে এমন কোনো স্পষ্ট বা সরাসরি আইনি বিধান রাখা হয়নি। সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদ মূলত দুটি নির্দিষ্ট বিষয়কে নির্দেশ করে। প্রথমত, কোনো সংসদ সদস্য যদি স্বেচ্ছায় নিজ দল থেকে পদত্যাগ করেন, অথবা দ্বিতীয়ত সংসদে নিজের দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বা বিপক্ষে গিয়ে ভোট দেন, কেবলমাত্র এই দুটি নির্দিষ্ট শর্তেই একজন এমপির পদ আইনগতভাবে শূন্য হয়। ফলে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো এমপিকে আনুষ্ঠানিকভাবে দল থেকে বহিষ্কারও করে, তবুও সেই এমপি যদি নিজে থেকে পদত্যাগপত্র জমা না দেন, তবে তার সংসদ সদস্য পদ আইনিভাবে বহালই থেকে যায়। অতীত রাজনীতির ইতিহাস পর্যালোচনা করলেও এর স্পষ্ট এবং অকাট্য নজির মেলে। নবম জাতীয় সংসদে জাতীয় পার্টি থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কৃত হয়েও এমপি গোলাম রেজা এবং অষ্টম জাতীয় সংসদে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েও বিতর্কিত নেতা আবু হেনা তাদের সংসদ সদস্য পদ হারাননি। তারা নিজ নিজ দল থেকে বাদ পড়ার পরও স্বাধীন এবং স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে সংসদে নিজেদের পূর্ণ মেয়াদ শেষ করেছিলেন। সংবিধান অনুযায়ী যদি কোনো জটিল বা স্পর্শকাতর বিষয়ে এমন পদ বা আসন নিয়ে মতবিরোধ তৈরি হয়, তবে সংসদীয় নিয়ম অনুযায়ী স্পিকার পুরো বিষয়টি নির্বাচন কমিশনে পাঠান। এরপর নির্বাচন কমিশন উভয় পক্ষের বক্তব্য এবং শুনানি গ্রহণ শেষে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে। আইন অনুযায়ী নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তই আদালতের মতো চূড়ান্ত বলে গণ্য হয়। অর্থাৎ আইনি কাঠামোর দিক থেকে জামায়াত তাকে বহিষ্কার করলেও তিনি যদি নিজে থেকে পদত্যাগ না করেন, তাহলে তার সংসদ সদস্য পদ যাবে না। কিন্তু জামায়াতে ইসলামের নীতি, আদর্শ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক দূরদর্শিতা এই জায়গায় সম্পূর্ণ আলাদা এক সমীকরণ তৈরি করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত তাকে কেবল বহিষ্কার করে সংসদে স্বতন্ত্র এমপি হিসেবে রেখে দেওয়ার মতো চরম ভুল করবেই না। জামায়াতের চরম আদর্শিক চাপের মুখে তাকে বহিষ্কারের পাশাপাশি এমপি পদ থেকেও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করানো হবে এবং সাতক্ষীরা ৪ আসনটি শূন্য ঘোষণা করে সেখানে নতুন উপনির্বাচনের মাধ্যমে নিজেদের নতুন প্রার্থীকে জয়ী করে নিয়ে আসার কৌশল গ্রহণ করা হবে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা দেখতে পারলেন কোনো প্রকার ছাড় নয়, কোনো প্রকার ক্ষমা নয়। সে যেই কাজটি করেছে সেই কাজটি মোটেও ঠিক হয়নি। জামায়াতের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এই গাজী নজরুল ইসলামকে তারা সংগঠন থেকে, তাদের দল থেকে বহিষ্কার করেছে এবং আপাতত তার এমপি পদ বা সংসদ সদস্যের পদটি বহাল রয়েছে। তবে গুঞ্জন উঠেছে এই পদটিও হারাতে পারে এই গাজী নজরুল ইসলাম। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা কি বলতে চান? এই ধরনের ব্যক্তি কি সংসদে বসার উপযুক্ত? তার কি আর কোনো কারণ আছে সংসদে বসানোর? এই ব্যক্তির মতো চরিত্রহীন মানুষের যদি সংসদে জায়গা দেওয়া হয়, স্থান দেওয়া হয়, এখনও পর্যন্ত যদি তার এমপি পদ বহাল রাখা হয়, তাহলে মনে করি সেটা কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত নয়। অনতিবিলম্বে এই ধরনের ব্যক্তির সংসদ সদস্যের পদ বাতিল করে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত সরকারের, যাতে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড করা থেকে বিরত থাকে বাকি সংসদ সদস্য। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি এবং আপনারা দেখেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি তিনি কি বলেছেন। তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নিজের দলের হোক কিংবা বাইরের যেই দলেরই হোক না কেন, সে যেই ব্যক্তিই হোক না কেন, কোনো ধরনের অন্যায় অপকর্মকে প্রশ্রয় দেওয়া যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।